যিনি গোলাম আজম PW3, আর PW4 হচ্ছে ডক্টর অর্ক সেন। তো এদের পার্টে আমাদের বেশ কিছু জায়গা মনে হয়েছিল অ্যাজ উইটনেস ডাকার সাথে সাথে এদের থেকে আরেকটু বেশি ভালো করে ইন্টারোগেট করা গেলে অনেক কিছু বেটার জানা যেতে পারতো এই মামলা। তো ওনার নাম হচ্ছে হলো সুচরিতা, যতটুকু আমি জাজমেন্টের কপিতেও রয়েছে 153 নম্বর পাতাতে। তো এই ভদ্রমহিলাকে কিভাবে কোনো উইটনেস করলো না, কেন উইটনেস করলো না, এটা আমাদেরকেও খুব বিস্ময় কে ওকে নির্দেশ করেছে। দিয়েছিল এবার এই সীমা পাহুজার এগেনস্টে স্পেসিফিক কোর্ট বলছে যে আলাদা করে কোনো রকম কোনো ইনভেস্টিগেশন সিবিআই করলো না। সিবিআই কি করলো তাহলে? কলকাতা পুলিশ যেটুকুন কাজ করেছিল সেই কাজের ওপরে সিবিআই রিলাই করে চার্জশিটটা দিয়ে দিল। সিবিআই 128টা উইটনেসের মধ্যে কাউকেই ডাকেনি। কত ধর্ষণ করে খুন না খুন করে ধর্ষণ, তো আপনারা বলছেন বিরল থেকে বিরলতর ঘটনা বলে এই ঘটনাটাকে আমাদের মনে হয়, তাহলে আপনাদেরই তো আগে এই সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক তদন্তে গাফিলতি দেখা যাচ্ছে, যেভাবে দেখা যাচ্ছে সঞ্জয়ের আইনজীবী একাধিক প্রশ্ন তুলেছেন যেগুলো ডিফেন্স করা যেতে পারতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন। সঞ্জয়ের ফাঁসি দিতে চেয়ে সিবিআই কার্যত হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, আমরা জানি রাজ্য সরকারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, কালই মামলা। কিন্তু একটা জিনিস আমাদের কাছে খটকা লাগছে, এখনো পর্যন্ত নির্যাতিতার আইনজীবীরা কেন সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে গেলেন না? আমার সঙ্গে রয়েছেন রাজদীপ হালদার, আইনজীবী, কথা বলবো নির্যাতিতার আইনজীবী। নমস্কার। দেখুন, এখনো অব্দি অ্যাপিলের যে পিরিয়ডটা সেই পিরিয়ডটা ওভার হয়নি, ঠিক আছে? এবং সোমবার দিন অনারেবল ক্যালকাটা হাইকোর্টে আমাদেরকে পার্টি করা হয়েছে দুটো অ্যাপিলে, একটা স্টেট আর একটা সিবিআই করেছে। আমরা অ্যাপিয়ার করি, তার পরবর্তীকালে আমরা আমাদের মতন করে ডেফিনেটলি স্টেপস নেব। রাজদীপটা, একটা জিনিস আমি বলছি, সঞ্জয়ের ফাঁসি দিতে দুই পক্ষই এত তৎপর কেন মনে হচ্ছে আপনার? দেখুন, এটা তো আমরা রিপ্রেজেন্টিং দি ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট অ্যান্ড রিপ্রেজেন্টিং অভয়া, আমরা মনে করি যে এটা সত্যি বিরল থেকে বিরলতম ঘটনা, এবং আমরা চাই যে হাইয়েস্ট পানিশমেন্ট ইন মানে অ্যাজ পার ল। এবার লার্নেড কোর্ট তার কিছু অবজারভেশন রেখেছে, অবজারভেশন রাখার পরে লার্নেড কোর্ট এই জাজমেন্ট পাস করেছে, সেন্টেন্স পাস করেছে। এবার এই যে জাজমেন্টের মাধ্যমে বেশ কিছু জায়গা উঠে এসছে, তো সেই জায়গাগুলোকে আমরা অনারেবল কোর্টের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব যে এই মামলাতে, মানে যেটা আমরা বারবার করে কোর্টকে বলে এসেছি, আমরা বিশ্বাস করি যে এই মামলাতে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, আরো বিভিন্ন লোকজনের ইনভলভমেন্সি আছে। আচ্ছা, সেই পার্টে আমরা অনারেবল কোর্টের কাছে আমরা আমাদের আর্গুমেন্ট প্লেস করব। না আমি রাজদীপটা একটাই জিনিস বলছি, সেক্ষেত্রে তো আপনারা বলছেন বিরল থেকে বিরলতর ঘটনা বলে এই ঘটনাটাকে আমাদের মনে হয়, তাহলে আপনাদেরই তো আগে এই সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, নিশ্চয়ই, আমরা যাব না এরকম তো বলিনি এখনো অবধি। আর আমাদের এখনো অবধি অ্যাপিলের যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা অলসো হ্যাজ নট মানে কি বলবো, ক্রস করে যায়নি সেই টাইম পিরিয়ডটা। তো মানে দেখতে থাকুন কি হয়। আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, রাজদীপটা বলছে তদন্তে একাধিক গাফিলতি, যেটা চার্জশিট মানে জাজমেন্ট কপিতে লেখা আছে, আপনিও আন্ডারলাইন করেছেন, আমাদেরকে যদি একটু স্পেসিফিক করে কয়েকটা পয়েন্ট যদি একটু বলেন। দেখুন, যদি তদন্তের গাফিলতি নিয়ে বলতে হয় তাহলে সিবিআই বলছেন না কলকাতা পুলিশ? আমি বলছি, হ্যাঁ, যদি তদন্তের গাফিলতি নিয়ে বলতে হয় তাহলে যাদের কাছে এই জাজমেন্টটা এখন পাবলিক ডকুমেন্ট হয়ে গেছে, সেই জাজমেন্টের কপিটা যাদের যাদের কাছে আছে, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে তারা যেন পেজ নাম্বার 149-এর পয়েন্ট নাম্বার 14টা খুব ভালো করে পড়ে। ভালো করে মানে খুব ভালো করে পড়ে, এবং ইন বিটুইন দি লাইন্স যেন তারা পড়ে, এবং ইন বিটুইন দি লাইন্স পড়লে তারা বুঝতে পারবে যে কি কি ভাবে কোথায় কোথায় স্পেসিফিক ভাবে অনারেবল কোর্ট আমাদের প্রত্যেকটা জায়গাতে বুঝিয়ে বুঝিয়ে বলে বলে মার্ক করে করে দিয়েছে যে কোথায় কোথায় গাফিলতি। যেমন এই আপনি যেটা একটা প্রশ্ন করলেন না যে সিবিআই এর কি গাফিলতি, একদম স্পেসিফিক পেজ নাম্বার 152 অফ দি জাজমেন্ট, প্যারাগ্রাফ নাম্বার 1, হিসাব মতো প্যারাগ্রাফ নাম্বার 1, তার কারণ তার আগের যে দুটো লাইন আছে সেটা কন্টিনিউইং প্যারাগ্রাফে। প্যারাগ্রাফ নাম্বার 1-এ ফার্স্ট লাইন বলছে, দ্য PW50 did not make any further specific investigation। কথাটার মানে হচ্ছে যে PW50 কে ছিলেন? PW50 ছিলেন হচ্ছে হলো সীমা পাহুজা, যিনি হচ্ছে হলো সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসার। এবার এই সীমা পাহুজার এগেনস্টে স্পেসিফিক কোর্ট বলছে যে she did not make any specific further investigation, she had just placed the evidences under magnifying glass, took steps for scientific analysis of the
evidences and place the evidences so far collected in the case either by Kolkata police or the CBI to prepare a complete chain of events. মানে কোর্ট বলতে চাইছেন যে আলাদা করে কোনো রকম কোনো ইনভেস্টিগেশন সিবিআই করলো না। সিবিআই কি করলো? তাহলে কলকাতা পুলিশ যেটুকুন কাজ করেছিল সেই কাজের ওপরে সিবিআই রিলাই করে চার্জশিটটা দিয়ে দিল। সো এই জায়গাতে লার্নেড কোর্ট একদম স্পেসিফিক্যালি এবং ক্যাটেগরিক্যালি ক্রিটিসাইজ করেছে সিবিআই কে। এবং যদি ঠিক ঠিক করে ইনভেস্টিগেশন করা যেত তাহলে অনেক জায়গা যেখানে যেগুলো এখানে লার্নেড কোর্ট তুলে ধরেছে সেইগুলো আসতো এবং আরো আর কয়েকটা পয়েন্ট আমরা একটু শুনতে চাইবো। আর যেখানে আমি বলছি, যেখানে দেখা যাচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে আমি দেখলাম যে একটা মহিলারও খুব কম পরিমাণে, মানে সেখানে একটা মহিলার উপস্থিতি পাওয়া গেছে, একদম ডিএনএ পরিষ্কার করে জাজমেন্টের কপিতেই লেখা আছে, সেখানে কোনো মহিলাকে ডেকে সাক্ষ্য প্রমাণ নেওয়া বা কিছু। দেখুন, অনেকজনকেই তো ডাকা যেতে পারতো। যেমন এই যে হসপিটাল, এই হসপিটালে তো শুধু ডাক্তাররা থাকে না, হসপিটালে ডাক্তার থাকে, নার্স থাকে, আয়া থাকে, ফোর্থ ক্লাস স্টাফ, আরো অন্যান্য বিভিন্ন লোকজন থাকে, লিফটম্যান থাকে, বা যারা টেকনিক্যাল অপারেটরস তারা থাকে। কাউকেই তো সিবিআই 128টা উইটনেসের মধ্যে কাউকেই ডাকেনি। কতজন এবং ডাকা হয়েছিল? ডেকেছে টোটাল 50 জনকে, কিন্তু 128টা উইটনেস করা হয়েছিল সিবিআই এর তরফ থেকে এই চার্জশিটে, যেটা প্রিলিমিনারি চার্জশিট বলে আমরা বলছি। এবং এই পার্টে কিন্তু কোনো নার্স, কোনো নার্সিং স্টাফ, যেটা খুব অবাক করেছে আমাদেরকে, যে কোনো নার্সিং স্টাফকে কিন্তু কোনো রকম ভাবেই কোনো উইটনেস হিসেবে এখানে এই মামলাতে রাখা হয়নি, যেটা আমাদের সত্যি খুব অবাক করেছে। আর কি কি রাজদীপটা পয়েন্ট আছে? আমি বলছি আরো অনেকটা যে ক্ষেত্রগুলো উঠে আসা উচিত ছিল সিবিআই এর পক্ষ থেকে। আমি বলছি কলকাতা পুলিশের তদন্তে তাহলে নতুন করে সিবিআই চেয়ে লাভটা কি হলো? দেখুন, একটু এই জায়গাটাতে ভুল হচ্ছে। চাওয়া হয়েছিল একটা প্রপার ইনভেস্টিগেশন। অনারেবল কোর্টের কাছে 6টা রিট পিটিশন ফাইল হয়, সেই রিট পিটিশনের ভিত্তিতে অনারেবল কোর্ট সিবিআই কে ইন্ট্রাস্ট করে যে এই মামলাটা এবার থেকে তোমরা ইনভেস্টিগেট করবে, ইনভেস্টিগেট করে ফার্দার চার্জশিট দেবে আর নয়। তো সেই পার্টে সিবিআই কেন করলো না এই প্রশ্ন আমরাও তুলেছি, আমরা আমাদের আর্গুমেন্টে তুলেছি। আমরা মানে রিটেন নোটস অফ আর্গুমেন্ট, ওরাল আর্গুমেন্ট, যখন ওরাল আর্গুমেন্ট আমাদের যিনি সিনিয়র, মানে আই ওয়াজ বিং লেড বাই মিস্টার অমর্ত্য দে, উনিও ওনার পয়েন্টসে, মানে ওনার সাবমিশনের সময় একদম স্পেসিফিক ভাবে তুলেছেন এই পার্টগুলো, যে কি কি জায়গাতে ল্যাচেস থেকে গেছে। কেন ল্যাচেস নিয়ে আমরা বলেছি, তার কারণ হচ্ছে আমরা এটা বিশ্বাস করি যে ইয়েস, সঞ্জয় রয় ওয়াজ দেয়ার, অ্যাবসলিউটলি সঞ্জয় রয় ওয়াজ দেয়ার। তার কারণ কি? তার কারণ হচ্ছিল সঞ্জয় রয়ের এগেনস্টে যা যা ট্রেস পাওয়া গেছে, দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট টু কনভিক্ট হিম ইন দিস ম্যাটার। কিন্তু আরেকটু ভালোভাবে যদি তদন্তটা করা যেতে পারতো তাহলে আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারতো, যেগুলো আমরা আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্টে জমা দিয়েছি, এবং দ্যাট ইজ ইন দি কেস ডায়েরি। আর একটা জিনিস রাজদীপটা বলছে, ফোন যেটা নেওয়া হয়েছিল সঞ্জয়ের, আবার তাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, ওইটা যদি একটু আমাদেরকে বলেন। কোর্ট এখানে ক্যাটেগরিক্যালি ক্রিটিসাইজ করেছে PW49 রূপালী মুখার্জিকে। কোর্ট বলেছে যে এটা কিভাবে, এই ধরনের একটা প্রসিডিওর কিভাবে অ্যাডপ্ট করা হলো। কোর্ট খুব বিস্মিত, যে মানে কোর্ট খুব হতাশ হয়েছে যে এরকম একজন কলকাতা পুলিশের এত রেসপন্সিবল একজন অফিসার, সে এই জিনিসটা কি করে করলো। এবং এছাড়াও কোর্ট কলকাতা পুলিশকেও বেশ কিছু জায়গাতে কোর্ট বলেছে যে পুলিশের, মানে ইনভেস্টিগেটিং এজেন্সির কি কি জায়গায় ভুল ছিল, সেই জায়গাগুলো যদি তারা পুরোপুরি প্রপারলি ইনভেস্টিগেট করতো তাহলে একটা অন্য জায়গা আসতে পারতো। আমি বলছি একদম, আমি বলছি নির্যাতিতার মা বাবা বলছেন, কয়েকটা নাম উঠে এসছে, অর্ক দে, আরো আরো বিভিন্ন, শুভদীপ মহাপাত্র, তারপর গোলাম আজম, মানে কিছু জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, কিছু জনের কথার মধ্যে অসঙ্গতি, সেগুলোও নাকি ইতিমধ্যে এখানে সাক্ষ্যতে নিশ্চয়ই নাম আছে। দেখুন, আমরাও এই ধরনের পয়েন্টস, এই পার্টিকুলার ওরাল আর্গুমেন্ট যখন হয়, আমরা বলেছিলাম যে এইখানে যেটা PW3 অ্যান্ড PW4, যিনি গোলাম আজম PW3 আর PW4 হচ্ছে ডক্টর অর্ক সেন। তো এদের পার্টে আমাদের বেশ কিছু জায়গা মনে হয়েছিল যে এদেরকে অ্যাজ উইটনেস তো ডাকা হলো, এদেরকে অ্যাজ উইটনেস ডাকার সাথে সাথে এদের থেকে আরেকটু বেশি ভালো করে ইন্টারোগেট করা গেলে অনেক কিছু বেটার জানা যেতে পারতো এই মামলায়। এবং সেই জায়গাতে সিবিআই এর তৎপরতা কম ছিল। যেমন এদের ব্যাপারে একটু যদি জিজ্ঞাসা করি, একটা এবিজি টেস্টের ব্যাপার ছিল, একটা এবিজি টেস্ট করতে গিয়েছিল ডক্টর গোলাম আজম। তো এই এবিজি টেস্ট রিলেটেড লার্নেড কোর্টকে বলা হয়েছিল যে এই এবিজি টেস্টটা কি টেস্ট, কিরকম ভাবে হয়, এবং এবিজি টেস্টের রিপোর্টটা কিভাবে কমিউনিকেট করা যায় নর্মালি আজকে 2024-এ দাঁড়িয়ে।
একটা এবিজি টেস্ট, টেস্ট মানে অনেক দর্শকরা হয়তো বুঝতে পারবে না, একটু যদি বাংলা। এবিজি টেস্ট হচ্ছে হলো একটা লাংস রিলেটেড টেস্ট হয়, যেই টেস্টটা করতে 1 থেকে 1.5 মিনিট লাগে, অ্যাজ পার দি ভার্সন অফ দি ডক্টর। সিন্স আই এম নট আ ডক্টর, আমি তো এক্সাক্ট ভালো করে বলতে পারবো না, বাট স্টিল আমি যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এবিজি টেস্ট করতে 1 থেকে 1.5 মিনিট লাগে, এবং এই টেস্টের রিপোর্ট যেটা আসে সেই রিপোর্টটা ক্যান বি কনভেড, যেটা আমাদের অ্যাকচুয়ালি বলার সেটা ক্যান বি কনভেড বাই মিনস অফ মোবাইল। আমরা হোয়াটসঅ্যাপ বা মানে বিভিন্ন অন্যান্য সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে ইজিলি কনভে করা যেতে পারতো। বাট PW3 বলছে যে সে এবিজি টেস্ট করলো, এবিজি টেস্ট করে সে চলে গেল 3rd ফ্লোরে। সেই এমার্জেন্সি কার টেস্ট করেছিল পেশেন্টের, কিন্তু পেশেন্টের কোনো নাম আসেনি, আচ্ছা পেশেন্টের কোনো নাম কোনোভাবেই এই কেস রেকর্ডে কোথাও ছিল না। আচ্ছা। এবং সে টেস্টটা করে কি করলো, 3rd ফ্লোরে গেল, 3rd ফ্লোরে গিয়ে তার যে সিনিয়র ডক্টর অর্ক সেনকে দেখাতে গেল। এবার আমাদের এটা প্রশ্ন ছিল যে আরজি করের মতো জায়গা, যেখানে মিনিটে মিনিটে 15, 20, 30টা করে এমার্জেন্সি পেশেন্টস আসছে, এবং যারা অন কল ডিউটি ডক্টর এট এমার্জেন্সি ডিপার্টমেন্ট, তাদের এতটা সময় হয়ে গেল যে তারা উপরে চলে গেল জাস্ট টেস্টের রিপোর্ট দেখাতে, যেখানে টেস্টের রিপোর্টটা তারা একটা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারতো। তো এই ধরনের আমরা প্রচুর প্রশ্ন করেছিলাম, এবং সেই প্রশ্নগুলো লার্নেড কোর্ট বলেছে যে ডিফেন্স কাউন্সিল এই প্রশ্নগুলো নেয়নি, তাই এই প্রশ্নগুলো আমাদের করাটা লার্নেড কোর্ট সেই জায়গাতে যুক্তিসম্মত মনে করছে না। মানে সেটা যারা লার্নেড কোর্টের অবজারভেশন। তদন্তকারী সংস্থা তারা যখন এই প্রশ্নগুলো করেন, তো আপনারা নির্যাতিতার আইন না, তদন্তকারী সংস্থা নয়, বিষয় হচ্ছে যে যারা ডিফেন্স করেছে, যারা সঞ্জয়ের হয়েছিল, তারা এই প্রশ্নগুলো অ্যারাইজ করেনি। এবার দেখুন, আমাদের তো লক্ষ্য হচ্ছে হলো যে যাতে যে বা যারা এই ঘটনাটা, যারা এক্স্যাক্টলি যারা যারা এই ঘটনাটার সাথে যুক্ত, প্রত্যেকে যেন আসে। সেই জন্যই আমরা লাস্ট সিন টুগেদার থিওরিতে আমরা লার্নেড কোর্টকেও বুঝিয়েছিলাম। না, আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, বলছি এই যে ভ্যানিলা বলে একজন কালকে নির্যাতিতার মা বাবা বলেছেন, ভ্যানিলা কৃষ্ণান, তো সে নাকি 2 মাস ছুটিতে গিয়ে বসেছিল, তার একটা মহিলার ডিএনএ পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে তারা বলছিলেন ওনারও ডিএনএ টেস্ট হলো না। দেখুন, এই জিনিসগুলো না, আমি তো এখানে ওনার কোনো নাম আমি ইয়েতে দেখছি না, উইটনেস লিস্টে যেই উইটনেসদেরকে ডাকা হয়েছিল সেই লিস্টে আমি দেখছি না। এবার যেটা আপনাকে বলার সেটা হচ্ছে যে ইনভেস্টিগেটিং এজেন্সির বেশ কিছু ল্যাচেস ছিল, সেই ল্যাচেসের মধ্যে দিস ইজ অলসো ওয়ান অফ দেম। এবং 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 আমরা সেই পার্টগুলোই আমরা যখন আমরা কলকাতা হাইকোর্টের কাছে যখন আমরা আমাদের বক্তব্য পেশ করবো, আমরা ডেফিনেটলি এইসব জিনিসগুলো নিয়ে আবার আলোকপাত করবো, না আমি যেগুলো সাবজুডিস ম্যাটার। না, রাজদীপ দা, আর কয়েকটা বিষয় আমি যেটা জানতে চাইবো, আমি বলছি ও ভিপি, উনার যে ভিপি ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রপার ভাবে? তা আবার আরেকটা জিনিস জানা যাচ্ছে, সংবাদ মাধ্যমে উঠে আসছে, সন্দীপ ঘোষ বলেছিলেন বডিটা তুলে তাড়াতাড়ি মর্গে যা। দেখুন, এবার এইচওডির বেশ কিছু জিনিস নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, যে উনি বিং আ ডক্টর, উনি তো জানেন যে এরকম একটা পেশেন্ট যখন মানে একজনকে দেখছে, যখন একটা খুব নগ্ন অবস্থায় এমন ভাবে পড়ে রয়েছে যেটা ন্যাচারাল নয়, উনি এসে একটা নর্মাল চাদর দিয়ে দিলেন সেই ইয়েতে। আমরা উনি ডিগনিটি সেভ মানে ডিগনিটি প্রোটেক্ট করার জন্য দিয়েছেন, আমরা মানছি সেই পার্টটা, বাট ডিগনিটি কুড হ্যাভ বিন প্রোটেক্টেড ইন ভেরিয়াস আদার ওয়েজ অ্যাজ ওয়েল। শরীরের মধ্যে কোনো চাদর না দিয়েও মানে ডিগনিটিটা আরো বেটার ভাবে প্রোটেক্ট করা যেতে পারতো যদি চারদিক থেকে পুরো কার্টেন দিয়ে জায়গাটাকে ঘিরে দেওয়া হতো। এবং যেহেতু এই ধরনের মামলাতে আর কেউ জানুক না জানুক, ডাক্তাররা খুব স্পেসিফিক ভাবে জানে যে এই ধরনের মামলাতে ডিএনএ সেলস এই জিনিসগুলো খুব ম্যাটার করে। সেই জিনিসটা তার মাথায় থাকা সত্ত্বেও সেই জিনিসটা কি করে করলো, একটা চাদর দিয়ে দিল অ্যান্ড অল। এইটা আমাদের কাছে একটা রিজনেবল প্রশ্ন, যেটা আমরা লার্নেড কোর্টের কাছে তুলেছিলাম। কিন্তু লার্নেড কোর্ট বলেছেন যে এই পার্ট নিয়ে তো কখনো ডিফেন্স কিছু ইয়ে করেনি, তাই আমরা এই পার্টটাকে নিয়ে কিছু বলতে পারছি না। তবে লার্নেড কোর্ট আরো একটা জায়গাতে খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে পেজ নাম্বার 153 বলছে, ফ্রম দি এভিডেন্স অফ PW6 it appears that he was the first person amongst the senior doctors who arrived into a self opinion that the victim was subjected to sexual assault and murdered. He also deposed that he instructed the on-duty sister to intimate the police outpost of the said hospital so that the place would be cordoned by the police. It was his evidence that he brought the matter to the notice of the superintendent HOD of chess department, and he was instructed by the HOD to bring it to the notice of MSVP Dr. Sanjay Batish and the principal Dr. Shondip Ghosh. According to his evidence, he called the MSVP and the principal named above, but they did not pick up the call and had sent SMS on his mobile phone, etc. etc. এবার লার্নেড কোর্ট বলছে যে বাবা মা যখন গেল, বাবা মা যাওয়ার পরে বাবা মাকে কি জন্য এই মানে
যারা তখন সিনিয়র, মানে যারা এই যে গভর্নিং বডিতে, ডক্টরসদের যে গভর্নিং বডিতে, ধরুন এমএসভিপি বলুন বাই বলুন, এরাই বা কি জন্য ঢুকতে দিল না, বা পুলিশ কি জন্য ঢুকতে দিল না, এটাতে লার্নেড কোর্ট একটা রিজনেবল কোয়েশ্চেন রেজ করেছে তার জাজমেন্টের মাধ্যমে, যেটা আপনারা জাজমেন্টের কপি পেরুজ করলে একদম স্পেসিফিক পাবেন। মানে অনেকগুলো স্পেসিফিক করে নাম আসছে যেগুলো নির্যাতি তার বাবা মাই তাদেরকে আটকানো হয়েছে। তারপর যে প্রথম ফোন করলো যে আপনার মেয়ে কোথায় আছেন, তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে আত্মহত্যা করেছে, তাদের নাম এসছে, তাদেরকে জিজ্ঞাসা করে। এই যে আপনি যার কথা বললেন সেটা হচ্ছে সুমিত রয় তপাদার, হ্যাঁ, রয় ঠিক আছে, তপাদার। সুমিত রয় তপাদার। তো এনাকে নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, হু হ্যাপেন্স টু বি দি এইচওডি অফ দি চেস ডিপার্টমেন্ট। আর আপনি যেটা বললেন যে মহিলাটির ফোন, তো ওনার নাম হচ্ছে হলো সুচরিতা, যতটুকুন আমি জাজমেন্টের কপিতেও রয়েছে 153 নম্বর পাতাতে। তো এই ভদ্র মহিলাকে কিভাবে কোনো উইটনেস করলো না, কেন উইটনেস করলো না, এটা আমাদেরকেও খুব বিস্ময় কে ওকে নির্দেশ করেছে দিয়েছিল আত্মহত্যার কথা এই বলতে? জিনিসটার জন্য। এবং আমরা আমাদের যখন আমরা আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন মুভ অনারেবল কোর্টে, আমরা আমাদের ডেফিনেটলি আমরা আমাদের বক্তব্যগুলো সেখানে রাখবো সঠিকভাবে। রাজদীপটা, আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করবো স্পেসিফিক করে। আমি বলছি ওই যে ডিএনএ মিক্সড হয়ে গেল কিভাবে, একটা আমি বলছি অত বড় একটা ময়নাতদন্তের সময় কিভাবে এই অসাবধানতা হলো, সেক্ষেত্রে কি আপনারা কোনো প্রশ্ন রেখেছেন? দেখুন, এটাতে সিবিআই, আমরা তো প্রত্যেকটা জায়গাতেই প্রশ্ন রেখেছি, তার কারণ আমরা তো চাই যে যাতে পুরো সত্যিটা বেরিয়ে আসুক। কিন্তু সিবিআই এটার যুক্তিতে বলেছিল যে তখন যেহেতু খুব রাশের আওয়ার ছিল, এবং মানে যেহেতু যেখানে হয়েছে তখন অনেক লোকজন ছিল, সেই জন্য ইট মাইট হ্যাভ মানে অন্য দু একজনের মহিলাদের আসতে পারে, বাট সিন্স ইট ইজ আ কেস অফ রেপ, তাই আমাদেরকে ছেলেদের পার্টটাই দেখতে হবে। ইট ওয়াজ দি সাবমিশন অফ দি সিবিআই এট দ্যাট পয়েন্ট অফ টাইম বিফোর দি কোর্ট ইন আ সিবিআই মানে সেটা ওরাল অ্যাকসেপ্ট ম্যানার। করে নিয়েছে? সিবিআই সেই বক্তব্যটা কোর্টের কাছে রেখেছে, এবং সেই পার্টটা কোর্টের কাছে সিবিআই ওরালি বলেছিল এই আচ্ছা, পার্টটা। আরেকটা জিনিস রাজদীপকে জিজ্ঞাসা করবো, ধর্ষণ করে খুন না খুন করে ধর্ষণ? দেখুন, রেপ অ্যান্ড মার্ডার, তাই তো আসছে এই ইয়েতে। না, প্রথমে কি বলছে যে ধর্ষণ করে খুন হয়েছে না খুন করে ধর্ষণ? দেখুন, এই মামলাটা, একটা যে কোনো মামলাকে এস্টাবলিশ করার দায়িত্ব হচ্ছে প্রসিকিউশনের। তো প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী যে দেয়ার ওয়াজ থ্রটলিং অ্যান্ড স্কাফলিং, ইন দ্য মিন টাইম কোনো একটা ব্লান্ট অবজেক্ট পেনিট্রেশন, এবং সাবসিকুয়েন্টলি দি ভিকটিম ডাইড। দিস ওয়াজ দি submission and this was the explanation of the CBI before the learned court. আমি বলছি আঙুলের ছাপ গলায়, সঞ্জয় রায়ের তো কোনো রকম মানে কি হাতের ফিঙ্গারপ্রিন্টস নেয়াই হয়নি। দেখুন, যেই তথ্যগুলো এসছে সেই তথ্যগুলোর বেসিসে সঞ্জয় রয় ইজ সাফিসিয়েন্ট টু বি কনভিক্টেড। যেই তথ্যগুলো কিন্তু এসছে, এবার তাহলে যেই জিনিসগুলো আসেনি, আমি আপনাকে এই যে বললাম যে আমাদের প্রচুর প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমরা আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্টে প্রত্যেকটা প্রশ্ন আমরা তুলে দিয়ে ধরেছি, এবং সেই প্রশ্নগুলোর উত্তর ম্যাক্সিমামটা এখানে লার্নেড কোর্ট দিয়েছে। বেশ কিছু উত্তর যেগুলো আমাদের কাছে আমাদের মনে হয়েছে যে আমরা ঠিক উত্তর পাইনি, সেগুলো নিয়ে আমরা অনারেবল কোর্টের কাছে ডেফিনেটলি মুভ করবো ঠিক আমি সময় মতো। বলছি পুনরায় তদন্ত কি হতে পারে, হাইকোর্টের নির্দেশে আবার নতুন করে তদন্ত হতে পারে? দেখুন, ফার্দার ইনভেস্টিগেশন তো এখন চলছে, এবার আমরা ফার্দার ইনভেস্টিগেশন অথবা রিইনভেস্টিগেশন সেই পার্টটা আমরা অনারেবল কোর্টের কাছেই ছাড়বো, এবং আমরা অনারেবল কোর্টের কাছে স্পেসিফিক ভাবেই আমরা এটা বলবো যে আমরা এই জিনিসটা, এই ঘটনাটা, যেই ঘটনাটা ঘটেছে, যেই ঘটনাটা যেরকম ভাবে ক্রাইম সিন ছিল এটসেট্রা এটসেট্রা, পুরো জিনিসটা নিয়ে আমরা লার্নেড কোর্টের মানে অনারেবল কোর্টের কাছে তুলে ধরবো। তুলে ধরার পরে অনারেবল কোর্টের যদি মনে হয় যে হ্যাঁ, এই জিনিসটা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আর বাকি যে যা ইনভেস্টিগেট হয়ে বেরিয়ে আসা সেইটা আসুক, তাহলে সেইভাবে অনারেবল কোর্ট অর্ডার করবে। যদি মনে করেন অনারেবল কোর্ট যে রিইনভেস্টিগেশন দেবে এই মামলাতে, তাহলে রিইনভেস্টিগেশন দেবে। এটা পুরোটাই অনারেবল কোর্টের যা ডিসক্রিশনারি অর্ডার হবে। বলছি একদম কালকে শুনানি আছে, আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা একদম তৈরি, যে যে প্রশ্নগুলো মনে আসছে, সাধারণ মানুষেরও মনে আসছে, সেগুলো আপনারা হাইকোর্টের কাছে নিশ্চয়ই উপস্থাপন করবেন? দেখুন, আগে তো যে আপিলটা করা হয়েছে সেই আপিলটা সেই আপিলটা করতে পারে কিনা সেইটা নিয়ে আগে মানে প্রশ্ন ফাঁসি চিহ্ন। চেয়ে স্টেট আপিলে যেতে পারে কিনা আগে সেই আপিল নিয়ে প্রশ্ন চিহ্ন, যেহেতু এর আগের দিনই উঠেছে, এবং সিবিআই একটা দুটো কেস রেফার করেছেন, তো সেইটা আগে ডিসাইড হবে। তার পরবর্তীকালে ডেফিনেটলি আমরা আমাদের যা আপনারা প্রশ্ন করছেন সেই সমস্ত জিনিসই আমরা আমাদের অ্যাফিডেভিটের মাধ্যমে অনারেবল কোর্টের কাছে জানাবো। ঠিক আছে?